2020 সাল আমরা জানি সারা পৃথিবী একটা সংকটময় সময়কাল। আমরা জানি যে করোনা বা কোভিড-19 আমাদের সারা পৃথিবীর অর্থনীতি, শিক্ষা এবং বিশেষ করে স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলেছে। তো এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা শিক্ষার্থীদের যে পড়াশোনার গতিশীলতা, সেটাও কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। তো সেই গতিশীলতা আনতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, তার সঙ্গে আমাদের শিক্ষক হিসাবে যে সমাজের প্রতি নৈতিক দায়-দায়িত্ব, তার জন্যই এই দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের সম্পর্কে আমার আলোচনা এবং ক্ষুদ্র প্রয়াস। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 2 নম্বর মানের এই অংশ থেকে প্রশ্নগুলি এবং তার সঙ্গে তার উত্তর। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে বলে মনে হয়, সেগুলো সম্পর্কেই মূলত আমি লিখেছি এবং বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর মানের 10 নম্বর প্রশ্ন হল, বৃষ্টির ছায়া অঞ্চল বা রেন শ্যাডো জোন কাকে বলে? সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, পর্বতের অনুবাদ ঢালে স্বল্প বা বৃষ্টিহীন আবহিক অবস্থার সৃষ্টি হয়। তাই পর্বতের অনুবাদ ঢালকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলে থাকি। কেন সৃষ্টি হয় বৃষ্টির ছায়া অঞ্চল? না, 1 নম্বর, পর্বতের প্রতিবাদ ঢালে যেখানে 400 থেকে 450 বা তার অধিক বৃষ্টিপাত হয়, কিন্তু যখন ওই বায়ু পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায়, অসম্পৃক্ত হয়ে পড়ে বায়ু, তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে। 2 নম্বর আমরা বলতে পারি, পর্বতের শীর্ষদেশ থেকে যতই বায়ু নিম্নগামী হয়, ততই কি হয়? উষ্ণ এবং আয়তনে প্রসারিত হয়। অর্থাৎ সেখানে দেখতে পাই তখন গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 25 থেকে 50 সেন্টিমিটার, অর্থাৎ মরুপ্রায় প্রকৃতির একটা আবহিক অবস্থা সৃষ্টি হয়। আমরা চিহ্নিতকরণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি, এই অনুবাদ ঢালে জেরোফাইট জাতীয় কিছু উদ্ভিদের উপস্থিতি। যেমন আমরা দেখতে পাই কি, উদাহরণস্বরূপ, না পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢালে মহীশূর, সেই অঞ্চলে আমরা যে চন্দন গাছের মতো উদ্ভিদ দেখতে পাই, বা মেঘালয় মালভূমির শিলং যে মানে উচ্চ আহ, পাহাড় রয়েছে, তার অনুবাদ ঢালেও এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই প্রশ্নের সাপেক্ষে একটি চিত্র নিচে দেওয়া রয়েছে। 2 নম্বর মানের 11 নম্বর প্রশ্নটি হল, মাটি সংরক্ষণ বা সয়েল কনজারভেশন কি এবং দুটি পদ্ধতি উল্লেখ করো। সংজ্ঞা হিসেবে বলা যায়, 1995 সালে যে ব্রুটল্যান্ড কমিশনের স্থিতিশীল উন্নয়নের ধারণা অনুসারে মাটিকে সঠিকভাবে প্রকৃত ব্যবহার করা, সুরক্ষিত রাখা, উর্বরতা শক্তি বৃদ্ধি এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করার বিজ্ঞানসম্মত ধারণাই হলো মাটি সংরক্ষণ। এ প্রসঙ্গে বলা যায়, ভারতের মধ্যপ্রদেশের ভোপালে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার এবং রাজস্থানের যোধপুরে মরু মৃত্তিকা গবেষণাগার গড়ে উঠেছে। এখন মৃত্তিকা সংরক্ষণের দুটি বিজ্ঞানসম্মত যে উপায় হলো ধাপ চাষ এবং সমোন্নতি রেখা বরাবর চাষ। ধাপ চাষ কাকে বলে? পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে যেখানে খাড়া ঢাল, সেখানে সিঁড়ির মতন অর্ধচন্দ্রাকারে ধাপ তৈরি করে সমতল জমি তৈরি করা হয় এবং যার প্রান্তভাগে উঁচু বাঁধ নির্মাণ করে কৃষি জমি তৈরি করে কৃষিকাজ করা হয়। আর সমোন্নতি রেখা বড় অনেকটা ধাপ চাষের মতনই, কিন্তু আরও উন্নত পদ্ধতি, যেখানে সমউচ্চতাযুক্ত স্থানগুলিকে বিভিন্ন শস্য নির্বাচন করে বিভিন্ন ফসল চাষ করা হয়। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি রয়েছে, চীন, ভিয়েতনাম, এই পদ্ধতিগুলি অনুসরণ করা হয়। এই প্রসঙ্গে নিচে একটি ছবি রয়েছে। 2 নম্বর মানের 12 নম্বর প্রশ্নটি হল,
কৃষি বনসৃজন বা অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে? সংজ্ঞা হিসেবে বলা যায় যে 1971 সালে ভারতীয় কৃষি মন্ত্রক এবং বন মন্ত্রকের উদ্যোগে যে বনসৃজন প্রকল্পটিতে কৃষিকাজের পাশাপাশি পতিত জমি বা আল বরাবর কাঠ, সার, ভেষজ দ্রব্য বা ফল আহরণের জন্য উদ্যোগ চালু করা হয়, যেখানে কৃষকের দ্বিতীয় বিকল্প অর্থনৈতিক সুবিধা রয়েছে, তাকে কৃষি বনসৃজন বলে। এর উদ্দেশ্য কি? 1 নম্বর, কৃষিক্ষেত্রে ভূমিক্ষয় রোধ করা। 2 নম্বর, পশুখাদ্য, জৈব সার, ভেষজ উদ্ভিদের যোগান বৃদ্ধি করা। কৃষকের দ্বিতীয় বিকল্প আয়ের সুযোগ বৃদ্ধি করা। 3 নম্বর, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধি করা। আমরা কি সাফল্য পেয়েছি? অব্যবহৃত জমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কৃষকের বিকল্প আয় বৃদ্ধি পেয়েছে, ভূমিক্ষয় রোধ করা সম্ভব হয়েছে এবং বনভূমির আয়তন বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে একটি তথ্য এবং চিত্র দেওয়া রয়েছে। 2 নম্বর মানের 13 নম্বর প্রশ্নটি হল, সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি কি? সংজ্ঞা হিসেবে বলা যায় 1976 সালে ভারতীয় কৃষি মন্ত্রক ও পরিবেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে পরিবেশের ও বাস্তুতন্ত্রের সুরক্ষায় দেশের মোট আভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নতির জন্য যে প্রকল্প গৃহীত হয়েছিল তাকেই সামাজিক বনসৃজন বলা হয়। উদ্দেশ্য কী ছিল? পতিত বা পরিত্যক্ত জমির সঠিক ব্যবহার, গ্রামীণ মানুষের ও গ্রামের শ্রীবৃদ্ধি, অর্থাৎ রাস্তাঘাট নির্মাণ, বৈদ্যুতিকরণ প্রভৃতি আর কি। 3 নম্বর, পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা। ও 4 নম্বর, দেশের জিডিপি বৃদ্ধি করা। এই পদ্ধতি অনুসরণ করে কী কী সাফল্য এসেছে? সাধারণ মানুষের বিকল্প আয় বৃদ্ধি পেয়েছে, জমির সঠিক ব্যবহারে সম্পদ বৃদ্ধি পেয়েছে, মূল সম্প্রসারণ হ্রাস করা গেছে, জীববৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করা গেছে, পরিবেশ ও বায়ুর বিশুদ্ধীকরণ হয়েছে। আরও বলা যায় যে সোশ্যাল ফরেস্ট্রির পরবর্তী সময়ে ভারতে বনভূমির আয়তন কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেয়েছে, যেটা প্রায় 21.84% ভারতের মোট ভৌগোলিক আয়তনের সাপেক্ষে। ভৌমজলের ব্যবহারের দুটি প্রভাব লেখো। আঞ্চলিক ভূগোলের 14 নম্বর প্রশ্ন। ভারতের মোট ভৌমজলের 70% সংকটময় মুহূর্তে এবং 30% অতি সংকটময় পর্যায়ে রয়েছে। অর্থাৎ পানীয়যোগ্য যে ভৌমজল, সেই ভৌমজলের ব্যবহারের কি খারাপ বা কুপ্রভাব, সেগুলি এখানে লিপিবদ্ধ করা রয়েছে। প্রথম, মাটির লবণতা বৃদ্ধি ও উর্বরতা নষ্ট হওয়া। মাত্রাতিরিক্ত জলসেচে মাটি ভিজে থাকে, তাই কৈশিক প্রক্রিয়ায় মাটির উপরে লবণ উঠে আসে, ফলে স্বাভাবিকভাবেই মৃত্তিকার লবণতা ও ক্ষারত্ব বৃদ্ধি পায় এবং মৃত্তিকার যে উর্বরতা শক্তি সেটা হ্রাস পায়, উৎপাদনও হ্রাস পায়। যেমন হরিয়ানা এবং পাঞ্জাবে সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে একইভাবে মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে। 2 নম্বর, ভৌম জলস্তরের অবনমন। দ্রুত হারে ভৌমজলের খরচে জলস্তর নিম্নগামী হচ্ছে। প্রত্যেকটা জায়গায় পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে, ধস নামছে, অবনমন হচ্ছে, বাড়িঘর বসে যাচ্ছে। যেমন আমরা জানি যে কলকাতা বা সল্টলেকের মতো পৌর অঞ্চলে এই সমস্যা জ্বলন্ত সমস্যা। 2 নম্বর মানের 15 নম্বর প্রশ্নটি হল, ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। এটি 3 নম্বর মানের প্রশ্ন হিসাবেও আসতে পারে। তো এখন ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাই দেখে নিই। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সীমান্তে সুন্দরবন, মহানদীর অববাহিকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু দ্বীপের চারপাশে,
ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এই অরণ্যের প্রধান উদ্ভিদ হল সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি। এই উদ্ভিদগুলোর বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত বলা যায় শ্বাসমূল। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাটিতে জলে লবণের ঘনত্ব এতই বেশি থাকে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুবই কম দেখা যায়। অর্থাৎ মাটি থেকে প্রধান মূল অক্সিজেন গ্রহণ করতে পারে না, তাই শ্বাসমূল দেখা যায়। 2 নম্বর ঠেসমূল। জোয়ার বা ভাটার সময় বা কর্দমাক্ত মাটিতে গাছ যাতে হেলে না পড়ে তাই প্রধান মূল নষ্ট হয়ে ঠেসমূল সৃষ্টি হয়েছে, যেমন কেয়া গাছ, গরান গাছ প্রভৃতি। 3 নম্বর বৈশিষ্ট্য হল জরায়ুজ অঙ্কুরোদ্গম। জোয়ার ভাটায় যাতে ফল বীজ ভেসে না যায় বা লবণাক্ত জলে অঙ্কুরোদ্গম বাধা না পায়, তাই গাছে ফল থাকাকালীন বীজ অঙ্কুরিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হল উদ্ভিদের পত্র আকৃতি এবং প্রকৃতি। গাছের পাতাগুলি ছোট ছোট মোমের আবরণযুক্ত এবং পাতার নিচে পত্ররন্ধ্র থাকে, যাতে বাষ্পমোচন রোধ করা সম্ভব হয়। এখানে কিছু ম্যানগ্রোভ অরণ্যের চিত্র দেওয়া রয়েছে। আঞ্চলিক ভূগোলের 2 নম্বর মানের 16 নম্বর প্রশ্নটি হল ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের সিঁড়ি কাকে বলে? অর্থ হিসেবে বলা যায় ডেকান ট্র্যাপ একটি সুইডিশ শব্দ থেকে এসেছে, যার অর্থ হল দাক্ষিণাত্যের সিঁড়ি। সংজ্ঞা হিসেবে বলা যায় উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিমে ব্যাসল্ট শিলা পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপযুক্ত যে ভূমিরূপ সৃষ্টি করেছে তাকেই ডেকান ট্র্যাপ বলে। উৎপত্তি হিসেবে বলা যায় ক্রিটেসিয়াস থেকে ইওসিন যুগ পর্যন্ত, অর্থাৎ 13 থেকে 7 কোটি বছর ধরে বিদার অগ্নুদ্গমে বা একটি প্লিউমের উপর অবস্থান করার সময়ে যে অগ্নুদ্গম ঘটে তা ক্রমশ সঞ্চিত হয়ে চ্যাপ্টাকৃতি লাভা মালভূমি সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে ডেকান ট্র্যাপ একটি ক্ষয়জাত মালভূমি। বৈশিষ্ট্য দিক থেকে বলা যায় পশ্চিম দিকের চ্যাপ্টাকৃতি পাহাড়ি যে অঞ্চল রয়েছে তাকে মালনাদ বলে এবং পূর্ব দিকে অবতলাকার যে সমভূমি বা ধাপযুক্ত যে সমভূমি রয়েছে তাকে ময়দান বলে। এই উত্তরের সাপেক্ষে একটি ছবিও দেয়া রয়েছে। 2 নম্বর মানের 17 নম্বর প্রশ্নটি হল তাল কি? অর্থ উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় হিমাচল হিমালয়ের হ্রদগুলি হল তাল। সংজ্ঞা হিসেবে বলা যায় হিমাচল ও কুমায়ুন হিমালয়ের মাঝে হিমবাহের ক্ষয়কার্যে যে অবতলাকার স্থায়ী হ্রদের সৃষ্টি হয় তাকেই তাল বলে। উৎপত্তি কিভাবে হয়েছে? টার্সিয়ারি যুগের প্রথম পর্যায়ে হিমাচল হিমালয় গঠন সম্পূর্ণ হলে হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ে যে অবতলাকার ভূভাগ সৃষ্টি হয় সেখানেই হিমবাহগুলি গলে গিয়ে যে কড়ি হ্রদ সৃষ্টি হয় সেই হ্রদই হলো তাল। উদাহরণস্বরূপ বলা যায় নৈনিতাল, ভীমতাল, রাক্ষসতাল এরকম ছোট বড় প্রায় 93টি তাল কিন্তু লক্ষণীয়। এই তালগুলি পর্যটনের জন্য খুবই বিখ্যাত। এই সম্পর্কে একটি চিত্র নিচে দেওয়া রয়েছে। 2 নম্বর মানের 18 নম্বর প্রশ্নটি হল ভাবর মৃত্তিকা বা ভাবর মাটি কি? অর্থ ভাবর শব্দটির অর্থ স্থূল গ্রথনযুক্ত মৃত্তিকা। সংজ্ঞা হিসেবে বলা যায় শিবালিক হিমালয়ের দক্ষিণে বা পাদদেশে 8 থেকে 12 কিলোমিটার প্রশস্ত ও প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে যে পলল ব্যাজনি যুক্ত হয়ে স্থূল গ্রথনযুক্ত সমভূমি সৃষ্টি হয়েছে তাকেই ভাবর মাটি বলে। উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় হঠাৎ ভূমিঢাল হ্রাস পাওয়ায়
বোঝার পরিমাণ বৃদ্ধি পায়, যা পলল ব্যাজনি সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে ওই পলল ব্যাজনিগুলি যুক্ত হয়ে এখানে ভাবর মাটি সৃষ্টি হয়েছে। এখানে দেখা যায় নদীগুলি অন্তঃসলীলা হয়ে পড়ে। এখানকার ভূপ্রকৃতি বা সঙ্গে সঙ্গে জলবায়ুগত ক্ষেত্রে দেখা যায় স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ এবং এই পরিবেশে চিরহরিৎ উদ্ভিদ আচ্ছাদন সৃষ্টি হয়েছে। যেমন আমরা পশ্চিমবঙ্গের উত্তরে যে হিমালয় পর্বতের পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে এই ধরনের মৃত্তিকা দেখতে পাই।